লজ্জা পেলে বুঝি আপনি এভাবেই নখ কামড়ান? উজ্জ্বলের উস্কানিমূলক কথাতেও নিহারিকা তার নখ কামড়ানোর বদ অভ্যেস ছাড়ল না, বরং নখ কামড়ানো বহাল রেখেই সে প্রসঙ্গ পাল্টে হেয়ালি গলায় শুধালো। কখন এলেন আপনি? কেন, আমি এসেছি বলে আপনি খুশি হননি? না, তা নয়, ভাইয়ার রিসেপশনে আপনার আসাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তবে আমি ভেবেছিলাম আসবো না। যার জন্য আমি আসবো ভেবেছিলাম তারই তো গত 4 দিন যাবৎ কোনো খোঁজ খবর নেই। ফোন তুলছেন না আমার। এবার বলেন না ভাইয়া রিসেপশনে আসুন। মাথা নুইয়ে মুখটা বাঁকালো নিহারিকা। উজ্জ্বল যে নিহারিকার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তা বুঝতে বেশি বেগ পেতে হলো না তার। উজ্জ্বলকে ব্যঙ্গ করে সে বিড়বিড় করে বলল, তোকে আসতে বলতে আমার বয়ে গেছে। আমি তো জানতামও না তুই আজ আসবি। জানলে তো সাবধানেই থাকতাম, তোর সামনে পড়তাম নাকি। ধ্যাৎ, লোকটা আমার মুডটাই নষ্ট করে দিল। মুখে মধু অন্তরে বিষ রেখে নিহারিকা স্বচ্ছ দৃষ্টিতে উজ্জ্বলের দিকে তাকালো। মৃদু হেসে বেশ উৎফুল্ল গলায় বলল, আরে কি বলছেন এসব আপনি? আমি তো জানতাম আজ আপনি আসবেন। ভাইয়ার অফিসের সব কলিগরা যেহেতু আজ ইনভাইটেড, সেই জায়গায় আপনিও ইনভাইটেড থাকবেন, তা জানা কথা। তাই আর নতুন করে আপনাকে কিছু বলা হয়নি। তাছাড়া আপনার ফোন নাম্বারটা তো আমার ফোনে সেভ করা নেই, তাই বুঝতে পারিনি আপনি কখন কল করলেন। প্লিজ ডোন্ট মাইন্ড, ওকে? নিহারিকার কথায় ফিক করে হেসে দিল উজ্জ্বল। স্নিগ্ধ দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো, মুগ্ধ স্বরে বলল, বাই দ্য ওয়ে নেহারিকা, ইউ আর লুইং সো প্রিটি। বেকুবের মতো হাসতে হাসতে নিহারিকা প্রত্যুত্তরে উজ্জ্বলকে বলল। ও ইয়া, থ্যাঙ্কস। আমি এবার আসছি তাহলে, হ্যাঁ? উজ্জ্বলকে হতবাক করে দিয়ে নিহারিকা দ্রুত পায়ে হেঁটে উজ্জ্বলের সামনে থেকে প্রস্থান দিল। বিপদ থেকে উদ্ধার পেয়ে সে স্বস্তির শ্বাস ফেলল। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। নিহারিকার আচরণে অবাক হওয়ার চেয়ে অধিক রুষ্ট হলো উজ্জ্বল। রুরু গলায় সে বলল, স্ট্যান্স তো নেহারিকার ভাব দেখা মনে হলো সে আমাকে সহ্য করতে পারছে না। কেমন অসভ্যের মতো ব্যবহার করে গেল। হাউ ডিসগাস্টিং। তখনই পিয়াসার পরিবার থেকে পিয়াসার মা বাবা ও আত্মীয় স্বজনরা দলে দলে আসতে শুরু করলো। 4টি মাইক্রো কার এলো তাদের সাথে। নিহাল ও তার পরিবার ব্যস্ত হয়ে গেল তাদের নিয়ে। নিহারিকা ও তার মা গেল পিয়াসার মা বাবাকে এগিয়ে আনতে। সবাইকে স্টেজে বসিয়ে কোল্ড ড্রিঙ্কস ও হালকা নাস্তা পরিবেশন করতে লাগলো নিহারিকা। নিহালের অফিস সব কলিগরাও তখন আসতে শুরু করলো। উজ্জ্বল ও নিহারিকার থেকে পাওয়া অবহেলা ভুলে সবার সাথে মিশে গেল। এত ব্যস্ততার মাঝেও নিহারিকাকে এক রত্তি শান্তি দিচ্ছে না নিহারিকা সেই প্রতিবেশী মেয়ে লামিয়া, যার সাথে কিনা একটু আগে রূপলের ধাক্কা লেগেছিল। বারবার নিহারিকাকে খুঁচিয়ে বলছে রূপলের সাথে তাকে একটিবার পরিচয় করিয়ে দিতে। নিহারিকার বিরক্তিও বুঝতে চেষ্টা করছে না লামিয়া। হ্যাংলার মতো তার পিছু পিছু ঘুরছে। অথচ এই মেয়ের পিছনে কত ছেলে পাগল। পুরো মহল্লার ছেলেকে একা পাগল করে রেখেছে এই মেয়ে। তার রূপের গুণে ছেলেরা তার জন্য পাগল প্রায়। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তার পিছনে ছেলেদের লাইন পড়ে যায়। তবে এদের মধ্যে লামিয়া নিজের মন মতো কাউকে খুঁজে পাচ্ছে না। এই প্রথম কোনো ছেলেকে লামিয়ার বেশ লাগলো। তাই তো রূপলের সান্নিধ্য পেতে সে বেহায়া হতেও পিছুপা হলো না। তবে এই মুহূর্তে রূপলকে কোথাও খুঁজে পাচ্ছে না নিহারিকা। পুরো বাড়ি চষে ফেলেছে সে তার সূক্ষ্ম দৃষ্টি দ্বারা। তবে রূপলের দেখা মিলল না কোথাও। মন খারাপ করে লামিয়া স্টেজ ছেড়ে চলে গেল। আর তখনই নাজনীন বেগম নিহারিকার হাত টেনে ধরে তাকে পাশে বসালেন। মিষ্টি হেসে প্রশ্ন ছুড়লেন, পিয়াসার সাজগোজ কি এখনো শেষ হয়নি নিহারিকা? আমি তো এখনো ভাবির কাছে যাইনি আন্টি, কাজে আটকে যাচ্ছি বারবার। তবে এখন যাচ্ছি, দেখে আসছি সাজ কতদূর এগোলো ভাবির। হ্যাঁ, আর তোমার সাথে করে রিদিকেও একটু নিয়ে এসো তো। পিয়াসার রুমেই আছে রিদি। এমা, কি বলেন আন্টি? কখন এলো হৃদি? আর কার কার সাথেই বা এলো? রূপালের সাথে এসেছিল। পিয়াসা তখন তার রুমে রিদিকে রেখে দিয়েছিল। ফোন করে এসব বলল রূপাল আমাকে। ছেলেটা যে কোথায় গেল তা জিজ্ঞেস করার সুযোগটাও দিল না, ঠাস করে ফোনটা কেটে দিল। চিন্তা করবেন না আন্টি, আছে হয়তো আশেপাশেই। আচ্ছা আন্টি, আপনি বসুন, আমি বরং হৃদিকে ডেকে আনছি।
তড়িঘড়ি করে নিহারিকা চেয়ার থেকে উঠতে যাবে অমনি নাজনীন বেগম নিহারিকার হাত টেনে ধরে নিহারিকাকে আবারও জায়গায় বসিয়ে দিলেন। উচ্ছল গলায় তিনি নিহারিকার কানে ফিসফিসিয়ে বললেন, তোমার সাথে যে ওই সময় মেয়েটাকে দেখলাম, মেয়েটা কে? আমাদের প্রতিবেশী হয় আন্টি। কেন? রূপালের সাথে মেয়েটাকে খুব মানাবে, তাই না? মুহূর্তেই নিহারিকার হাসি মুখে আধার নেমে এলো, বুকটা কেঁপে উঠল তার, মাথাটাও কেমন ঘুরে এলো। অস্থিরতায় ঘাম ছুটে গেল তার। ইচ্ছের বিরুদ্ধে গিয়েও সে নিচু গলায় বলল, অনেক ভালো বানাবে আন্টি। গলাটা ধরে এলো নিহারিকার, চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ঝড়ের বেগে জায়গা থেকে ছুটে পালালো সে। দুঃখ নিবারণ করা সম্ভব হচ্ছিল না তার পক্ষে। উদ্গ্রীব হয়ে নিহারিকা যেই না বাড়ির ভিতর প্রবেশ করতে যাবে অমনি সে খেয়াল করলো রূপল মেইন রোড ধরে হেঁটে স্টেজের দিকে এগিয়ে আসছে। তার এক পাশে শাকিল ও সজল এবং অন্য পাশে অপরিচিত একটি মেয়ে। মেয়েটির সাথে একাগ্র চিত্তে কথা বলতে বলতে রূপল হেঁটে আসছে। সেই মেয়েকে দেখে তৎক্ষণাৎ মাথা গরম হয়ে গেল নিহারিকার। একে তো নাজনীন বেগমের কথার প্রেক্ষিতে পাওয়া কষ্ট, অন্যদিকে রূপলের সাথে অন্য এক অপরিচিত মেয়ে। সব মিলিয়ে তার ক্ষোভ বেড়ে গেল রূপলের প্রতি। চালচিলিয়ে হেঁটে সে রূপলের মুখোমুখি দাঁড়ালো। চলতি পথে রূপলকে থামিয়ে দিল। হতবাক রূপলের দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনারা সবাই মিলে আমাকে পেয়েছেনটা কি? আপনার সাথে কে ইনি? কাকে নিয়ে এসছেন আমার কাছে? নিহারিকার দুর্ব্যবহারে অবাক হলো রূপল। এমন অশোভন আচরণ তো নিহারিকার থেকে প্রত্যাশিত নয়। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তার সাথে, তাই তো এমন অশোভন আচরণ। রূপলের পাশে থাকা মেয়েটি হঠাৎ মুখ টিপে হেসে দিল। ধীর গলায় রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, ইনি কি মিস নিহারিকা? প্রত্যুত্তরে রূপল উদাস গলায় বলল, হ্যাঁ আপু। এতটুকু বলেই রূপল নিহারিকার হাত চেপে ধরে নিহারিকাকে নিয়ে নির্জন জায়গায় চলে এলো। লোকজনের সমাগম এখানে নেই বললেই চলে। সবাই স্টেজের ভিতরে ঢুকে গেছে। সেই সুযোগে রূপল নিহারিকার সাথে একান্তে কথা বলতে এসেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে নিহারিকার দু চোখে তাকালো রূপল। প্রশ্নবিদ্ধ গলায় বলল, কি হয়েছে তোমার? চোখে পানি কেন? রূপলের প্রশ্নের জবাব তো দিলই না নিহারিকা, পাল্টা ভরাট গলায় রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, আগে বলুন মেয়েটি কে? আগে আমার কোয়েশ্চেনে অ্যান্সার দাও। উজ্জ্বল কিছু করেছে তোমার সাথে? এত অ্যাগ্রেসিভ দেখাচ্ছে কেন তোমাকে? আবেগ ধরে রাখতে পারল না নিহারিকা। হুট করে সে রূপলকে জড়িয়ে ধরল। ডুকরে কেঁদে বলল, আন্টি আপনার জন্য মেয়ে দেখেছে রূপল। লামিয়া মেয়েটিকে পছন্দ করেছে আপনার জন্য। আজব তো। হু ইজ লামিয়া? অনেক সুন্দর দেখতে, ধবধবে ফর্সা, আপনার গায়ের রঙের মতো ফর্সা, আপনার সাথে মানাবেও ভালো। রাগে গজগজ করে উঠল রূপল। নিহারিকাকে তার বুক থেকে উঠালো। নিহারিকার অশ্রুসিক্ত দুচোখে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো। ঝাঝালো গলায় প্রশ্ন ছুড়ল, আমি তোমার কাছে জানতে চেয়েছি মেয়েটা কেমন দেখতে, আমার সাথে মানাবে কি না জানতে চেয়েছি। একবারই এত বাড়তি কথা কেন বলতে যাও তুমি? হোয়াট ইজ ইউর প্রবলেম নিহু? এটাই তো সত্যি রূপল, লামিয়া আপু সত্যিই দেখতে খুব সুন্দরী। আন্টি এক দেখাতেই লামিয়া আপুকে পছন্দ করে ফেলেছে। সো হোয়াট? এখন কত শত মেয়ে তো আমার মা রোজ আমার জন্য পছন্দ করে, তাই বলে কি আমি সবাইকে বিয়ে করে বসে আছি? আগামী 1 ঘন্টা তুমি আমার চোখের সামনে আসবে না। যাও, দূর হও আমার চোখের সামনে থেকে। গেট লস্ট। নিহারিকাকে বড্ড রাগিয়ে দিল রূপল। হুমকি ধুমকি মোটেও পছন্দ নয় তার। আর 1 সেকেন্ডও বিলম্ব করলো না নিহারিকা। রূপলের সম্মুখ থেকে প্রস্থান নিল, সোজা বাড়ির ভিতর ঢুকে গেল। নিহারিকা চলে যেতেই রূপল তার মাথার চুলগুলো টেনে ধরে রুদ্ধকর শ্বাস ফেলল। উত্তেজিত গলায় বিড়বিড় করে বলল, এই ফালতু একটা বিষয় নিয়ে নিজেও প্যারা খাচ্ছে, আমাকেও প্যারা দিচ্ছে। বোকা মেয়ে এটাই বুঝে না আমি যদি ঠিক থাকি তো পৃথিবীর কেউ আমাকে আমার জায়গা থেকে ঠলাতে পারবে না। ধ্যাৎ, মাথাটাই গরম করে দিল আমার। আর আমার মায়ের কথা কি বা বলবো? যেখানে যাও সেখানেই শুধু আমার জন্য বউ খুঁজো, তাছাড়া বোধহয় আর কোনো কাজ নেই তার।
মেজাজ ঠিক করে রূপল ধীরস্থিরভাবে এগিয়ে এলো মেয়েটির দিকে। শাকিল ও সজল ততক্ষণে স্টেজের দিকে যাচ্ছিল। দুজনেই হঠাৎ উজ্জ্বলের মুখোমুখি পড়ে গেল। তবে উজ্জ্বল যাচ্ছিল নিহারিকার পেছনে। হম্বিতম্বি হয়ে নিহারিকা কেন বাড়ির ভিতরে ঢুকে গেল তা জানার আগ্রহ থেকে উজ্জ্বল নিহারিকার পিছু নিচ্ছিল। উজ্জ্বলকে দেখে সজল ও শাকিল ব্যগ্র হাসল। দুজনেই সমস্বরে উজ্জ্বলকে বলল, ভাইয়া, ওখানে কেউ আপনার জন্য অপেক্ষা করছে, প্লিজ গো। উৎসুক হয়ে উজ্জ্বল বাড়ির মেইন গেটের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই হঠাৎ থমকে গেল। আবছা আলোতে সেই চিরচেনা মেয়েটিকে দেখে সে ভরকে উঠল। শাকিল ও সজলকে উপেক্ষা করে সে ছুটে গেল মেয়েটির দিকে। দূরে দাঁড়িয়ে রূপল তার সূক্ষ্ম দৃষ্টি দ্বারা সব ক্যাপচার করছিল। সামনে গেলে উজ্জ্বল মেয়েটির সাথে মন খুলে কথা বলবে না, ভয়ে ভয়ে থাকবে, কোনো সত্যি কথাই তার মুখ থেকে শোনা হবে না। তাই রূপল উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। কান পেতে এসব শুনতে থাকলো। ঘাবড়ে উঠে মেয়েটির মুখোমুখি দাঁড়ালো উজ্জ্বল। কড়া গলায় প্রশ্ন ছুড়ল, এই তুমি এখানে কি করছো? উজ্জ্বলের হুমকি ধমকিতে ভয় পেল না মেয়েটি, বুকে সাহস রাখলো সে। এই সময় ভয় পাওয়ার সময় নয়, বরং নিজের অধিকার বুঝে নেওয়ার সময়। তীক্ষ্ণ গলায় মেয়েটি পাল্টা উজ্জ্বলের দিকে প্রশ্ন ছুড়ে বলল, তোকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। কি ভেবেছিস তুই? আমাকে ঠকানো বুঝি এতই সহজ? আমাকে দেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা চুষবো? এমনই দুর্দিন চলে এলো আমার। মেয়েটির অকপট কথায় অবাক হলো উজ্জ্বল। আরো একটু এগিয়ে গেল সে মেয়েটির দিকে। বিস্মিত গলায় প্রশ্ন ছুড়ল, বিহেভিয়ারের এই হাল অবস্থা কেন তোমার? কার সাথে দাঁড়িয়ে কথা বলছো তুমি ভুলে যাচ্ছ? না, ভুলবো কেন? আমার উডবি হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, যার সাথে কিনা 1 মাস আগে আমার বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, কথা ছিল, কিন্তু শেষ অবধি বিয়েটা হয়নি। কেন হয়নি বলো তো? তোমার ব্যবহার চালানোর জন্য, তোমার চরিত্র সমস্যার জন্য। শাট ইওর মাউথ উজ্জ্বল। সামান্য সন্দেহ থেকে তুমি আমার চরিত্রে প্রশ্ন তুলতে পারো না। তোমার সমস্যাটা কি জানো? তোমার সমস্যা হলো আমার গায়ের চামড়া নিয়ে। তুমি ভাবছো মেয়েটা সুন্দর, তাই হয়তো তার অনেক পুরুষের সাথে সম্পর্ক থাকতে পারে, তার অনেক ব্যাড হ্যাবিটসও থাকতে পারে। মেয়েটা জব করে, তার মানে মেয়েটার সিদ্ধান্তই সবসময় ওপরে থাকবে, তার মতামতের গুরুত্ব থাকবে। তোমার বুঝি কোনো গুরুত্বই থাকবে না তখন? এই মেন্টালিটি থেকে বের হয়ে এসো উজ্জ্বল। যদি এসব চিন্তাধারায় তুমি মাথায় গেঁথে রাখো, তো আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই তোমার সাথে সুখী হবে না। সবার জীবনে একটা পার্সোনাল স্পেস থাকা দরকার। কেউ সবসময় বন্দী হয়ে থাকতে চাইবে না। ফ্রিডম সবারই প্রয়োজন। লিসেন উজ্জ্বল, তোমাকে 1 সপ্তাহ আমি সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে তুমি হয় আমাকে গ্রহণ করবে, নয় আমাকে নিজের হাতে খুন করবে। দুটোর একটা করবে। ফ্যামিলিতে মুখ দেখাতে পারছি না আমি। নিজের পছন্দ মতো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি। এখন সেই তুমিই আমার সাথে পল্টি নিচ্ছ। এই 1 সপ্তাহের মধ্যেই তুমি যা করার করবে। আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। বাই। উজ্জ্বলকে কিছু বলার সুযোগ দিল না মেয়েটি। হনহনিয়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে গেল। ঘাম ছুটে গেল উজ্জ্বলের। অস্থিরতা কাজ করতে লাগলো তার মধ্যে। অমনি রূপল লুকানো অবস্থা থেকে বের হয়ে এলো। ক্রূর হেসে এসে উজ্জ্বলের মুখোমুখি দাঁড়ালো। রূপলকে দেখে দাঁতে দাঁত চাপলো উজ্জ্বল। বেশ ভাব দেখিয়ে সে পিছু ঘুরতেই রূপল শ্লেষাত্মক গলায় উজ্জ্বলকে ডেকে বলল, কি মিস্টার উজ্জ্বল, বেশ চিন্তায় পড়ে গেছেন তাই না? 2 নৌকায় পা দিয়ে চলতে পারছেন না আর। উজ্জ্বলের মাথায় এতক্ষণে সব ঢুকলো। দেরিতে হলেও সে বুঝতে পারলো এসব রূপলের চাল। তৎক্ষণাৎ আগ্রাসী দৃষ্টিতে পিছু ঘুরে তাকালো উজ্জ্বল। রূপল তখনই ব্যগ্র হেসে তার ফোনটা হাতে ঘোরাতে ঘোরাতে বলল, পাল্টে খাওয়ার কোনো অপশন নেই, কজ ফোনে সব রেকর্ড করা আছে। বিয়ে ভাঙতে বেশি সময় লাগবে না আমার। তবে আমি চাই আপনি নিজ থেকেই বিয়েটা ভাঙুন, নিহুকে ছাড়ুন। রূপলের দিকে তেড়ে এলো উজ্জ্বল। রাগী দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। চোয়াল উঁচিয়ে বলল, আমি প্রথম থেকেই আন্দাজ করেছিলাম নিহারিকার সাথে কোনো ইন্টুপিটো আছে। আমাকে ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। ওকে, বিয়েটা আমি নিহারিকাকে করব, প্রয়োজনে তোকে খুন করব। উজ্জ্বলের সস্তা হুমকিতে হু হা করে হেসে দিল রূপল। পেটে খিল ধরে গেল তার। হাসতে হাসতেই সে মেজাজ চওড়া করে বলল, ও মাই গড,
ভয় পেয়ে গেছি আমি। আমার ভালোবাসা তোর মতো এতই সস্তা যে নিজের জান যাওয়ার ভয়ে নিহুকে আমি ছেড়ে দেবো? চিপ ইউর মেন্টালিটি আর। আমি তো বলবো পৃথিবীর কোনো মেয়েরই উচিত হবে না তোকে বিয়ে করার। যে কিনা অন্যকে দমিয়ে রেখে নিজেকে উপরে রাখতে চায় সে তো মানুষ হিসেবে গণ্যই না, স্বামী হিসেবে কি গণ্য হবে? তাছাড়া তুই কি ভেবেছিস আমার নিহু কারো বলে এটাই তার দুর্বলতা? তার দুর্বল জায়গা দেখিয়ে তুই সবসময় তাকে তোর পায়ের তলায় পিষে রাখতে পারবি? আর সেজন্য তুই কালো মেয়ে খুঁজছিস বিয়ে করার জন্য? তো আমিও চ্যালেঞ্জ করে বলছি, আমার দেহে শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকতে নিহুকে আমি ছাড়া পৃথিবীর আর কোনো পুরুষ ছুঁতেও পারবে না, তাকে নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে পারবে না। নিহুর দায়িত্ব শুধু আমার, একান্তই আমার। গটগটিয়ে হেঁটে উজ্জ্বলের সম্মুখ থেকে প্রস্থান নিল রূপল। রাগে মাথা গরম হয়ে গেল উজ্জ্বলের। কাউকে কিছু না বলেই সে বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। নিহারিকাকে খুঁজতে খুঁজতে রূপল দোতলায় উঠে গেল। নিহারিকা তখন কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে নিচের দিকেই নেমে আসছিল। নিহারিকাকে দেখা মাত্রই রূপল চনমনে হয়ে ছুটে গেল নিহারিকার দিকে। রূপলকে দেখে মুহূর্তেই মুখটা পিছনে ঘুরিয়ে নিল নিহারিকা। রাগে রঙিন হয়ে বলল, সরে যান সামনে থেকে। নিহারিকার রাগের কারণ বুঝতে পারল রূপল, তবুও নিহারিকাকে রাগাতে ছাড়ল না সে। গরমে পাঞ্জাবির কলারটা ঝাড়ল সে। গা ছাড়া ভাব নিয়ে ঘুরে এসে নিহারিকার মুখোমুখি দাঁড়ালো। ট্রে থেকে একটি কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে সে ভাবশূন্য গলায় শুধালো, ও 1 ঘন্টা হয়নি এখনো? 1 ঘন্টা কেন, 1 যুগ পরেও আপনি আমার মুখ দর্শন করতে পারবেন না। এই বলে নিহারিকা পুনরায় পিছু ঘুরে গেল। রাগে বোম হয়ে চেইনার সামনের দিকে পা বাড়াবে অমনি রূপল ক্রূর হেসে নিহারিকার লেহেঙ্গার ওড়না টেনে ধরল। ঠোঁট কাটা গলায় বলল, ইস, রাগলে তো তোমাকে আরো হট দেখায়, মনে জ্বালা ধরিয়ে দেয়। আর কত জ্বালাতে চাও আমাকে বলো? রূপলের ঠোঁটকাটা কথায় রাগ শান্ত হওয়ার বদলে রাগ যেন আরো 3 গুণ বেড়ে গেল নিহারিকার। রেডি করে উঠল সে। খেপে উঠে লেহেঙ্গার ওড়নাটা এক টানে রূপলের হাত থেকে ছাড়িয়ে নিল। গদগদ করে হেঁটে তেড়ে এলো রূপলের দিকে। কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে রূপল ভ্রু নাচালো। টেরা চাহনিতে নিহারিকার দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যেই রূপলের মুখ থেকে নিহারিকা কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটি কেড়ে নিয়ে এলো। দাঁত কিরমিরিয়ে বলল, বেশ ভালোই ফ্লার্ট করা শিখে গেছেন তাই না? আমার সাথেও ফ্লার্ট করছেন? মুহূর্তেই নিহারিকার কোমর জড়িয়ে ধরল রূপল। নিহারিকাকে তার গায়ের সাথে পুরোপুরি মিশিয়ে নিল। হ্যাচকা টানের ফলে নিহারিকার হাতটা অবিলম্বেই ঢিলে হয়ে এলো। অমনি হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের ট্রেটি সশব্দে নিচে পড়ে গেল। গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে গেল। হতভম্ব দৃষ্টিতে নিহারিকা নিচে পড়ে থাকা ভাঙা গ্লাসগুলোর দিকে তাকিয়ে রইল। তখন কোমরে কিঞ্চিত ব্যথারও অনুভব হলো তার। রূপালের 5 আঙ্গুলের দাগ অতি নির্মমভাবে গেঁথে যাচ্ছিল তার কোমরে। সূক্ষ্ম ব্যথায় নিঃশব্দে চোখ বুজে নিল নিহারিকা। রোমাঞ্চিত হয়ে উঠে রূপল দাঁতে দাঁত চাপল। নিহারিকা গালে নাক ঘষে মন্থর গলায় বলল, এবার নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে দেখাও। আমার ভালোবাসা তোমার কাছে ফ্ল্যাট মনে হয় তাই না? আমার ভালোবাসাকে যতবার তুমি এইভাবে অপমান করবে ঠিক ততবারই আমি এইভাবে তোমাকে শাস্তি দেব। রূপালের শক্তি ও কথার দাপট বেশিক্ষণ টিকল না। পূর্বের তুলনায় আরো অধিক রুষ্ট হয়ে উঠল নিহারিকা। কোনো দিকে কালক্ষেপণ না করেই সে রূপলের নাক বরাবর জোরে এক কামড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গেই রূপল নিহারিকাকে ছেড়ে দিতে বাধ্য হলো। নাকে হাত ঠেকিয়ে সে উহ করে শব্দ করে তাজ্জব দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। দাঁতের দাগ বসে গেল রূপলের নাকে। কালশিটে দাগ পড়ে গেল। রূপালের ধরাশয়ী অবস্থা দেখে নিহারিকা মুখ টিপে হাসল। নাক ঘষে বুকের উপর হাত গুটালো। বেশ ভাব নিয়ে বলল, শাস্তি একে বলে, বুঝেছেন? কোমর ধরে চাপাচাপি করা কখনো শাস্তি হতে পারে না। শাস্তি হতে হয় এমন, যেমনটা এখন আমি আপনাকে দিলাম। এই বলে নিহারিকা হাসতে হাসতে জায়গা থেকে প্রস্থান নিল। রূপলের মুখটা দেখার মতো ছিল। দাঁতের কামড় খুব বিষাক্ত হয়, আর যদি তা নাকের হাড্ডিতে হয় তাহলে তো আর কথাই নেই। ফর্সা মুখটা রূপলের ধীরে ধীরে লাল হয়ে এলো। ব্যথাটা সত্যিই তার রুহুতে গিয়ে লাগলো। তাড়াহুড়ো করে পায়জামার পকেট থেকে ফোনটি বের করলো রূপল। সেলফি ক্যামেরাটি তার মুখের সামনে ধরতেই মুখে তার হাত চলে গেল। দেখলো নাকে নিহারিকার দাঁতের দাগ
পড়ে গেছে। এই অবস্থায় কোথাও যেতে পারবে না সে, প্রেস্টিজের দফা রফা হয়ে যাবে তার। এসব ভাবতেই রাগে ফোঁস করে উঠল রূপল, তেতে উঠে বলল, শাস্তি কাকে বলে তুমি ওই বাটির বাবা বচ্চাত মেয়ে। আমাকে ঘাটানো তাই না? জাস্ট সামনে পড়ো একবার, ব্যথা কাকে বলে তখন বুঝাবো। বচ্চাতগিরি বের হয়ে যাবে তখন। রূপলের লেজে পা দিয়ে কাজটা মোটেও ভালো করনি তুমি। কয়েক দফার ঊর্ধ্বশ্বাস ফেলে রূপল নিজেকে সীমিত সময়ের জন্য স্থির করলো। তিক্ত গলায় পুনরায় বলল, ধ্যাৎ, এই চেহারা সুরত নিয়ে আমি বাইরে যাবোটা কিভাবে? কি ভাববে সবাই আমাকে? মেয়েটার উদ্দেশ্যই যেন ছিল আমাকে কট খাওয়ানো। ফাজি মেয়ে কোথাকার। সামান্য কোমরই তো ধরেছিলাম ভাই, এতে এত খেপে যাওয়ার কি আছে? আমি তো জানি তুমি সাহসী, এটা আবার বারবার প্রমাণ করা লাগে? জেদের চোটে রূপল হঠাৎই পিছু ঘুরতে খেয়াল করলো। মুখে আঙ্গুল চেপে চুপটি করে দাঁড়িয়ে আছে হৃদি। রূপলের চোখে চোখ পড়তেই সে পেটে হাত রেখে খিলখিলিয়ে হেসে উঠল। রূপলের নাকের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে বিদ্রুপের স্বরে বলল, হে হে হে, রূপাল বাবা লুজার, নিহা আন্টি উইনার। হেরো ভূত তুমি বাবা, নিহা আন্টি তোমার নাক কামড়ে দিয়েছে। অস্থির হয়ে উঠল রূপল। হঠকারিতায় মাথায় হাত চলে গেল তার। উদ্বিগ্ন গলায় বলল, হাইলা, এই পাকা বুড়িটা কি এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল? শেষ রূপল, তুই শেষ, তোর প্রেস্টিজ আর শেষ। ছুটে গেল রূপল হৃদির দিকে। হাঁটু মুড়ে বসে হৃদির মুখ চেপে ধরল সে। অধীর গলায় বলল, চুপ হৃদয় চুপ, এসব কথা এভাবে বলতে নেই মা। বাচ্চাদের মুখে পচা কথা মানায় না, লোকে তোমাকে পচা বলবে। এতক্ষণ তুমি যা দেখেছো এবং শুনেছো সব ভুলে যাও। ইমাজিন করো যে এটা একটা কল্পনা ছিল। কাদো কাদো মুখ হয়ে গেল রূপলের। অসহায় ভঙ্গিতে হাত জোর করে সে হৃদিকে বলল, আরে আমার মা, চুপ কর প্লিজ। আমার প্রেস্টিজের 12টা বাজাস না। আমি আমি না তোর বাবা। বাবার মান ইজ্জত নিয়ে এভাবে খেলতে হয়? কি খাবি বল তুই? চকলেট, আইসক্রিম, চিপস, কোনটা? ভাবনায় পড়ে গেল হৃদি। বেশ ভেবে চিনতে সে জ্ঞানী সুরে রূপলকে বলল, তুমি কি আমাকে এসবের লোভ দেখিয়ে মুখ বন্ধ করে রাখতে চাইছো বাবা? ভেবেছো আমি খাবারের লোভে সব ভুলে যাব? দাঁতে দাঁত চেপে রূপল হম্বি তম্বি হয়ে হৃদিকে তার কোলে তুলে নিল। খিটখিটে মেজাজে বিড়বিড় করে বলল, ফাঁকা বুড়ি হয়েছে একটা। ওর মতো বয়সে থাকতে আমরা ললিপপ চুষতাম, নাক দিয়ে ল্যাটা পড়তো তখন। সেই ল্যাটা আবার হাত দিয়ে মুছে ফেলতাম, মায়ের আঁচল ধরে ধরে হাঁটতাম। উঠতে বললে উঠতাম, বসতে বললে বসতাম, কোথাও যেতে বারণ করলে সেদিকে ফিরেও তাকাতাম না। বোকার হদ্দ ছিলাম। আর এই মেয়ে কিনা এই বয়সে এসেই এত স্মার্ট, ক্লাস নিচ্ছে আমার। টিস্যু দ্বারা রূপল তার নাকটা চেপে ধরল, যেন কারো দৃষ্টি তার নাকের দিকে না পড়ে তাই। হৃদিকে কোলে নিয়ে সে সোজা স্টেজে চলে এলো। পিয়াসা ও নিহালকে তখন স্টেজে বসানো হলো। সবাই ব্যস্ত হয়ে পড়ল পিয়াসা ও নিহালের ছবি তোলার জন্য, তাদের এত সুন্দর মুহূর্তের ভিডিও করার জন্য। নিহাল যেন আজ কিছুতেই পিয়াসার থেকে চোখ সরাতে পারছে না। নীল রঙের লেহেঙ্গাতে পিয়াসাকে নীলাঞ্জনা লাগছে। পিয়াসার লেহেঙ্গার সাথে ম্যাচ করে নিহালও পরেছে আজ নীল পাঞ্জাবি। চোখ ধাঁধানো সুন্দর দেখাচ্ছে দুজনকে। এর ফাঁকে নাজনীন বেগম গেলেন পিয়াসার সাথে ছবি তুলতে। তখন পিয়াসা হঠাৎ তার মায়ের কানে বিড়বিড় করে বলল, ভাইয়াকে চোখে চোখে রেখো মা, ভাইয়ার হাবভাব ঠিক মনে হচ্ছে না আমার। অমনি ভ্রুকুচকে নিলেন নাজনীন বেগম। চিন্তিত সুরে তিনি প্রশ্ন ছুড়লেন, মানে কি বলতে চাইছিস তুই? আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছো না তুমি? ভাইয়ার পাঞ্জাবির দিকে খেয়াল করেছো? নিহারিকা লেহেঙ্গার সাথে ম্যাচ করে মেরুন কালার পাঞ্জাবি পরেছে ভাইয়া। কিছু আন্দাজ করতে পারছো? হ্যাঁ তাই তো, আমি তো এই বিষয়টা খেয়ালও করিনি। তবে এর ফাঁকে আমি একটা মহান কাজ করেছি। কি এমন মহান কাজ করে ফেললে তুমি শুনি? রূপালের জন্য তোদের প্রতিবেশী একটা মেয়েকে পছন্দ করেছি আমি, আর সেই কথা নিহারিকাকেও বলেছি। তখন তার মুখটা যা হয়েছিল না, দেখার মতো ছিল। তার মুখের দিকে তাকিয়ে পাশবিক আনন্দ পেয়েছি আমি। এসব করে কোনো লাভ নেই মা। সুন্দর দেখতে একটা মেয়ে খুঁজে ভাইয়াকে ডিরেক্টলি বিয়ে দিয়ে দাও। তাছাড়া নিহারিকারও তো কয়েকদিন পর বিয়ে। আপরটা যে কবে বিদায় হবে?
এর মধ্যেই পিয়াসার হঠাৎ উজ্জ্বলের কথা মনে পড়ে গেল। এদিক ওদিক দৃষ্টি ফেলে দেখলো উজ্জ্বল কোথাও নেই। প্যারেশান হয়ে পিয়াসা পাশ ফিরে নিহালের দিকে তাকালো। নিহালের কানে ফিসফিসিয়ে পড়ল, এই উজ্জ্বল কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? এতক্ষণে টনক নড়ল নিহালের। অস্থির দৃষ্টিতে উজ্জ্বলকে এদিক ওদিক খুঁজতে লাগলো সে। উত্তেজিত গলায় বলল, ঠিকই তো, উজ্জ্বল কোথায় গেল? অনেকক্ষণ যাবত তাকে দেখছি না। ঠিক তখনই উজ্জ্বলের নাম্বার থেকে নিহালের নাম্বারে মেসেজ এলো। মেসেজটিতে লেখা ছিল, সরি নিহাল ভাই, আপনাকে না বলেই বাড়িতে ফিরে চলে আসলাম। আসলে শরীরটা খুবই খারাপ ছিল তো, তাই বাধ্য হয়ে বাড়ি ফিরতে হলো। প্লিজ ডোন্ট মাইন্ড, ওকে? আপনাকে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবসময় হাসি খুশি থাকবেন আপনারা। মেসেজটি পড়ে নিহাল অধীর শ্বাস ফেলল। পিয়াসার দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, উজ্জ্বল বাড়ি চলে গেছে পিয়াসা। শরীর নাকি খারাপ করছিল তার। চিন্তায় ডুবে গেল পিয়াসা। সন্দেহ প্রবণ হয়ে উঠল সে। কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, আসলেই কি উজ্জ্বল অসুস্থ হলো, নাকি অন্য কোনো কাহিনী আছে এর মধ্যে? রিধির মুখ বন্ধ করে রাখার জন্য রূপল তাকে চকোলেট, আইসক্রিম, চিপস সব খাওয়ালো। তবুও যেন কিছুতেই রিধির মুখ বন্ধ করে রাখা যাচ্ছিল না। রূপলের মুখে মাস্ক পরা দেখে শাকিল ও সজলের জিজ্ঞাসার যেন অন্ত নেই। তারা ক্ষণে ক্ষণে রূপলের দিকে সন্দেহের দৃষ্টিতে ফিরে তাকাচ্ছে। রূপল বারবার তাদের চাহনি উপেক্ষা করে এদিক ওদিক তাকাচ্ছে। কিছুতেই তাদের প্রশ্নের মুখে পড়তে চাইছে না সে। শাকিল তো এবার কৌতূহলী গলায় রূপলের দিকে প্রশ্ন ছুড়েই দিল, ভাই, তুমি মেয়েদের মধ্যে এভাবে মাস্ক পরে রাখছো কেন? কি হয়েছে হঠাৎ, বলো তো? শাকিলের করা প্রশ্নকে উপেক্ষা করতে চাইল রূপল। তাড়াহুড়ো করে সে পেছনের দিকে ফিরে গেল। জায়গা থেকে প্রস্থান নেওয়ার সিদ্ধান্ত নিল। অমনি রীতি রূপলের কোল থেকে মুখ টিপে হাসতে হাসতে শাকিলকে বলল, রূপাল বাবার নাকে একটা দুষ্টু ভীমরুল কামড় দিয়েছে শাকিল চাচ্চু। জিজ্ঞাসু হয়ে শাকিল বলল, কি ভীমরুল কোথা থেকে এলো? অমনি রূপল দিশা খুঁজে না পেয়ে রিধির মুখ চেপে ধরল। দ্রুত পায়ে হেঁটে এসে জায়গা থেকে প্রস্থান নিল। যেতে যেতে দাঁতে দাঁত চেপে শাকিলকে বলল, একবার কামড় খেলে বুঝবি, এর আগে বুঝবি না। বেছে বেছে ভীমরুলটা প্রেমেই পড়তে হলো আমার। শাকিল ও সজলকে ধাঁধায় রেখে প্রস্থান নিল রূপল। বেশ অনেকক্ষণ যাবৎ লামিয়া রূপলের পিছু নিচ্ছিল। রূপলের পিছু নিতে নিতে সে বাড়ির ভিতর ঢুকে গেল। হুট করে ছুটে এসে রূপলের মুখোমুখি দাঁড়ালো। মাথা নুইয়ে সে লাজুক ভাব নিল। নেচে নেচে বলল, হাই, আমি লামিয়া। নির্বোধ ভাব নিল রূপল। লামিয়ার দিকে সে উজ্জুক দৃষ্টি নিক্ষেপ করলো। রকচটা গলায় বলল, হ্যাঁ তো আমি কি করব? আমি কি আপনার নাম জানতে চেয়েছি? রূপলের তেরা কথায় ঠোঁট উল্টে নিল লামিয়া। ব্যথিত দৃষ্টিতে সে রূপলের দিকে তাকালো। অমনি নিহারিকা কোথা থেকে যেন ছুটে এসে লামিয়ার পাশে দাঁড়ালো। হাসি হাসি মুখে এসে লামিয়ার পক্ষ নিয়ে রূপলকে বলল, জানতে চাননি তো কি হয়েছে? আপু আপনার সাথে পরিচিত হতে চায়, দ্যাটস ওয়াই আপু তার নামটা আপনাকে জানালো। এখন যদি আপুর প্রতি আপনার কোনো ইন্টারেস্ট না থাকে সে অন্য ব্যাপার। নিহারিকা তার কথার মাধ্যমে লামিয়াকেও খোঁচা দিল। উজ্জুক দৃষ্টিতে লামিয়া নিহারিকার দিকে তাকালো। বিড়বিড় করে বলল, নিহা কি আমার পক্ষ নিল, নাকি ইনডিরেক্টলি আমাকে অপমান করলো? বোকা পেল নাকি নিহা আমাকে? ইতিমধ্যেই উত্তেজিত হয়ে রূপল হঠাৎ হৃদিকে নিহারিকার কোলে তুলে দিল। লামিয়াকে বিদায় করতে চাইল সে। লামিয়ার উপস্থিতি তার কাছে বিশ্বের মতো লাগছে। হাসফাস করে রূপল তীক্ষ্ণ গলায় নিহারিকাকে বলল, নাও, তোমার দুষ্টু মেয়েকে সামলাও। সব সময় আমার ঘাড়েই মেয়েকে চাপিয়ে দিবে না। মা হিসেবে তোমারও কিছু কর্তব্য আছে। বেকুব বনে গেল নিহারিকা। মুখে আপনা আপনি হাত চলে গেল তার। চোখের পলক পড়াও যেন নিমেষেই থেমে গেল। নিজের কানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না সে। লামিয়ার সামনে এই কোন কেলেঙ্কারি বাঁধিয়ে দিল রূপল? কামড়ের প্রতিশোধ বুঝি এত ভয়ঙ্কর ভাবে নিল? ততক্ষণে রেডিও নিহারিকার কোলে উঠে গেল। নিহারিকার গলাকে সাপের মতো পেঁচিয়ে ধরে মুখ টিপে হাসলো। আহ্লাদি গলায় বলল, হাই ইয়ে মেরি মা, কতক্ষণ পর তোমার কোলে উঠলাম।
এই কোটাকেই তো এতক্ষণ মিস করছিলাম। অতিশয় বিপাকে পড়ে চোখের কোটর থেকে চোখ বের হয়ে আসার উপক্রম হলো লামিয়ার। নিহারিকার চেয়েও লামিয়ার বিস্মিত হওয়ার মাত্রা যেন অধিক বেড়ে গেল। বেশিক্ষণ সেই চমক আটকে রাখতে পারল না লামিয়া। কি বিক্ষিপ্ত গলায় নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল। হোয়াট ইজ দিস নিহা? তুই বিয়ে করলি কবে? এই বাচ্চাটাই বা কবে হলো তোর? কি হচ্ছে এসব? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। পৈশাচিক হাসিতে লিপ্ত রূপল। মাস্ক পরে থাকার দরুন যদিও তার হাসির মাত্রা বোঝা যাচ্ছে না, তবে তার কুচকানো চোখ দেখে নিহারিকা তা সুস্পষ্টভাবেই টের পাচ্ছে। রাগে গা রিরি করে উঠল নিহারিকার। অবিলম্বে চোয়াল ঝুঁকে এলো তার। ফোঁস করে শ্বাস ফেলে সে রূপলের ফুটফুটে দু চোখের দিকে তাকালো। বিপরীতে গা ছাড়া ভাব নিল রূপল। খামখেয়ালি সুরে বলল,